প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে দুজন অতিথি রয়েছেন। একজন হলেন ডাক্তার জায়েদ উর রহমান, উনি রাজনৈতিক বিশ্লেষক। আর রয়েছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর এম শাহিদুজ্জামান, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। ওনার এখন মূলত পরিচয় হলো আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে। আপনারা জানেন যে একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল এই মুহূর্তে ঢাকায় রয়েছে। এই দলে রয়েছেন মার্কিন ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থনৈতিক বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ট নেইম্যান। আর তার সঙ্গে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ নানান কারণে ডোনাল্ড লু। তারা বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা বৈঠক করেছেন। আমরা প্রথমে আসব প্রফেসর এম শাহিদুজ্জামান স্যারের কাছে। স্যার, আমি শুরুতে বলেছিলাম যে লুকে নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহের কোনো কমতি নেই। বিশেষ করে গত সর্বশেষ যে নির্বাচনে, যাকে আমরা ডামি নির্বাচন বলি, সেই নির্বাচনের আগে তার ভূমিকা নিয়ে অনেক কথা হয়েছে। লুকে বলা হয় এই অঞ্চলের অঘটন ঘটন পটিয়সী। কেউ কেউ বলেন যে এবারের আন্দোলনে পেছন থেকে তিনি সক্রিয় ছিলেন। এ ব্যাপারে স্যার আপনার মতামত কি? অনেকাংশেই সত্যি। ডোনাল্ড লু কিন্তু খুবই ডিসাইসিভ একজন পার্সন। মানে তিনি সরাসরি বিষয়ের প্রতি তার যে আনুগত্য, তার যে মূল্যবোধ, সেটাকে যে ধারণ করেন এবং তার প্রতি অনুগত থাকেন, তার প্রমাণ আমরা পেয়েছি তার এই দীর্ঘ অভিজ্ঞতায়। পাকিস্তানের বেলায় তার যে মার্কিন স্বার্থকে রক্ষা করার ক্ষেত্রে তিনি যে দৃঢ় অবস্থান নিয়েছেন, সেটা হয়তো ইমরান খানকে অনেকাংশেই তার প্রতি বীতশ্রদ্ধ করে তুলেছে। কিন্তু তারপর তিনি জেন্টলম্যান, তিনি কিন্তু দক্ষিণ এশিয়ায় ভারত, বাংলাদেশ সহ অন্য দেশগুলোর ব্যাপারেও কিন্তু আমেরিকান স্বার্থকে কনসিস্টেন্টলি একই বিশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে বজায় রেখেছে। যার ফলে বলা যায় যে অ্যাজ অ্যান আমেরিকান ডিপ্লোম্যাট তিনি সাকসেসফুল হয়েছে। বাংলাদেশের ব্যাপারে তার এই অঘটন শব্দটা ঘটানো, এটা আমার মনে হয় ইনজাস্টিস করা হয় তার প্রতি। সে মোরাল ও এথিক্যাল পয়েন্ট অফ ভিউ আমেরিকান ফরেন পলিসি, যেটা অনেক ক্ষেত্রে দুষ্প্রাপ্য হয়ে ওঠে, সেই মূল্যবোধটাকে সামনে রেখেই কিন্তু তিনি নড়েছেন। এখন কেউ বলতে পারেন যে ইমরান খানের বেলায় তো হি ডেভিয়েটেড। ইমরান খানের বেলায় কিন্তু আমেরিকান ফরেন পলিসি কন্ডাক্ট করা তখন ডোনাল্ড লুর চোখে ডিফিকাল্ট হয়ে গিয়েছিল কিভাবে ডিল করবেন। কারণ ইমরান খানের একটা আলাদা স্টাইল ছিল, রাশিয়ার প্রতি তার আকর্ষণ জন্মেছে। তখন আমেরিকা রাশিয়ার ব্যাপারে অত্যন্ত ক্ষুব্ধ ছিল। ওই এমন একটা ঘটনার প্রবাহ ছিল তখন যে ডোনাল্ড লু রিয়েলি আনফেয়ারলি বিকেম ইমরানস টার্গেট। কিন্তু বাংলাদেশের বেলায় আমরা দেখি তার ভূমিকাটা এতই প্রশংসনীয়, এবং তার পাশাপাশি যারা স্টেট ডিপার্টমেন্টে রয়েছে তারাও কিন্তু ডোনাল্ড লুর প্রতি প্রচণ্ড আস্থা রেখেছে। আমার ধারণা ছিল যে মাস দুয়েক আগে যখন মনে হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প হয়তো নিশ্চিতভাবে আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছে এবং বাইডেনের ব্যাপারে অনেকটা নৈরাশ্যজনক পরিস্থিতি, আর ডেমোক্রেটিক পার্টি অনেকটা স্তিমিত হয়ে যাচ্ছিল, তখন কিন্তু রিউমার ছিল যে ডোনাল্ড লু সহ ভিক্টোরিয়া নুল্যান্ড আর অন্যান্যরা, এরা সবাই দেয়ার প্রবলি শপিং যে ডেমোক্রেটসদের আয়ু শেষ, তাদের হয়তো অন্য কোনো ক্যারিয়ার বেছে নিতে হবে। সো এই ব্যাপারটা তখন মনে হচ্ছে। কিন্তু হঠাৎ করে এই যে বাইডেন যখন সরে গেল, তখন আমরা দেখতে পাই যে স্টেট ডিপার্টমেন্টে এরা এই ডোনাল্ড লুর মতো অন্যরা একটা নতুন প্রাণ ফিরে পেল। এবং ফর্চুনেটলি বাংলাদেশের জন্য এটা ভালো সংবাদ। এখানে হয়তো যিনি রাষ্ট্রদূত ছিলেন তার আগে ডোনাল্ড লুর অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি, যার উপরে অনেকটা দোষ চাপানো হয়েছিল যে শেষ পর্যন্ত হি বিট্রেইড, অনেকটা খুবই প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত, তিনি বিদায় নিলেন খুবই ডিপ্রেসড অবস্থায়। তাকে আর দেখা যাচ্ছে না।
ডোনাল্ড লু কিন্তু দিল্লির চোখেও এখন ভিলেন হয়ে গিয়েছে। এই আমার যদ্দূর ধারণা তাকে খুব একটা ওয়ার্মলি রিসিভড হয়নি দিল্লিতে। এটা আমাদের জন্য ভালো। ঢাকায় উনি এসছেন যে এখানে তিনি ক্লিয়ারলি আমার মনে হয় স্পষ্টভাবে বুঝতে পারছেন বাংলাদেশের বাস্তবতা, এবং ডোনাল্ড লুর মনে কোনো সন্দেহ নাই যে চিফ অ্যাডভাইজার ইউনুস যে দায়িত্ব নিয়েছে আর বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এটা হয়তো বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎকে রক্ষা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড লু বাংলাদেশের ব্যাপারে একটা অত্যন্ত আশাব্যঞ্জক দৃষ্টি নিয়ে অপারেট করছেন, এবং তার উল্লেখযোগ্য প্রমাণ হচ্ছে যে ডোনাল্ড লুর হয়তো এটা রুটিন ভিজিট হতে পারে, তিনি হয়তো এমন হতে পারে যে ঢাকা থেকে কাঠমান্ডুতে যাবেন বা কলম্বোতে যাবেন, হয়তো অন্য দুকে, কিন্তু যেটা বড় কথা সেটা হচ্ছে যে তার পাশাপাশি এমন একজন ব্যক্তি এসছেন যিনি ট্রেজারি ডিপার্টমেন্টের এমন একজন মাঝারি উচ্চ পর্যায়ের ব্যক্তি যিনি ডোনাল্ড লুকে একটা বড় সহযোগিতা করবে, এবং ডোনাল্ড লুর যে আশাব্যঞ্জক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের বেলায় থাকবে সেটার অনেকটা পরিপূরক হিসাবে কাজ করবে এই ভদ্রলোক। তার এই ভিজিটটা বোধহয় ছিল যে বাংলাদেশকে আশ্বস্ত করা এবং নতুন পররাষ্ট্র অ্যাডভাইজারের সাথে একটা মানে ভালোভাবে পরিচিত হওয়া এবং একটা নিশ্চয়তা দেয়া, আশ্বাস দেয়া যে ডোন্ট ওয়ারি, আমি দিল্লি থেকে এসেছি, দ্যাট ডাজন্ট মিন এ থিং। ডক্টর জাহিদুর রহমান, আমি জানি আপনি পররাষ্ট্র বিষয়গুলো, বিশেষ করে ভারত বাংলাদেশ রিলেশনশিপ, আমরা অনেকবার আপনার কাছে শুনেছি আপনি খুব গভীরভাবে দেখার চেষ্টা করেন। একই সঙ্গে সেখানে আমেরিকার প্রসঙ্গ আসে, সেটাও আপনি দেখার চেষ্টা করেন। একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, লু কিন্তু গিয়েছিলেন দিল্লিতে, শনিবারটা সকাল থেকে দীর্ঘ সময় নিয়ে কাটিয়েছেন। কিন্তু এটা ঘটনা আপনি লক্ষ্য করেছেন যে দিল্লিতে উনি কী করেছেন, কি কথা বলেছেন, আমরা কোনো মিডিয়াতে পাচ্ছি না। ইন্ডিয়ার মূলধারার যে মিডিয়া রয়েছে কোথাও কোনো খবর পাচ্ছি না। এই কারণে একটু প্রশ্ন উঠেছে, একই সঙ্গে প্রশ্ন উঠেছে যে সেই পুরনো প্রশ্ন যে দিল্লির চোখে ঢাকাকে দেখার ওয়াশিংটনে যে নীতি ছিল সেখান থেকে আমরা জানি অনেকটা সরে এসেছে। এখন সেরকম হচ্ছে না, এরকম ধরে নেওয়া হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন যে দিল্লিতে আসলে উনি কি করতে পারেন, না দিল্লির চোখে ঢাকাকে দেখার যে প্রবণতা সেখান থেকে আমেরিকা কি সত্যি সত্যি সরে এসেছে? দিল্লির চোখে ঢাকাকে দেখার থেকে সরে আসা, তার মানে আপনার কথার মধ্যেই আছে দিল্লির চোখে ঢাকাকে দেখা হচ্ছিল। এটা আমরা সবাই জানি 9/11-এর পর সন্ত্রাস বিরোধী বা সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের নামে সাউথ এশিয়াকে ভারতের এক ধরনের কথ্য ভাষায় যদি বলি তালুকদারির মতো দেওয়া হয়েছিল। ভারত এই অংশটা দেখভাল করবে এবং ভারত চেয়েছে তুমি যদি আমাকে অ্যালাই মনে করো, আমি এখানকার রিজিওনাল পাওয়ার, আমাকে দিয়ে তুমি কাজগুলো করো। সোজা সাপটা যদি বলি, ভারত আটারলি ফেইল করেছে তার এই যাবতীয় কাজে। ফলে যেটা দাঁড়ালো, এবং এর মধ্যে একটা ডিজাস্টার আমেরিকান ফরেন পলিসিতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া। তিনি প্রেসিডেন্ট এসে সো কল্ড আমেরিকা ফার্স্ট স্লোগান দিয়ে আমেরিকাকে গ্লোবাল তার ফুটপ্রিন্ট যত আছে ওগুলো থেকে সরিয়ে নিচ্ছিলেন। মানে একটা উদ্ভট ব্যাপার, আমেরিকা সারা পৃথিবীতে পছন্দ করি বা না করি হেজিমনি করে তার স্বার্থের জন্য। এটা তো সহজ কথা। আপনি খরচ করছেন, সৈন্য রাখছেন, উনি নেটো থেকে বেরিয়ে যাবেন ধরনের কথাবার্তা বলেছেন ট্রাম্প। তো ওই সময়গুলোতে ভারতের একেবারে একচ্ছত্র প্রভাব তৈরি হয়েছিল 16 থেকে 20 এই সময়টাতে। এবং আমরা খেয়াল করব যখন বাইডেন প্রেসিডেন্ট হলেন, তার যে নির্বাচনী ম্যানিফেস্টো, তার মধ্যে আমি ওই ম্যানিফেস্টোটা পড়েছিলাম খুব মনোযোগের সাথে। ওখানে খুব ক্লিয়ারলি এই জায়গাটাকে উনি অ্যাড্রেস করেছেন যে আমেরিকার যে গ্লোবাল ডমিনেন্স বা হেজিমনি সেটা উনি ফিরিয়ে আনবেন তার ফরেন পলিসিতে, এবং সেটার জন্য কৌশল হিসাবে আমাদের মনে রাখতে হবে পৃথিবীর কোনো দেশ কিন্তু চ্যারিটি করে না। খুব সিরিয়াসলি বলেছেন ডেমোক্রেসি সামিটের কথা আমরা জানি। বাইডেন ডেমোক্রেসি সামিট করবেন, এটা ওনার কিন্তু ইয়েতে ছিল, ম্যানিফেস্টোতে ছিল। উনি গণতন্ত্রকে স্প্রেড করার চেষ্টা করবেন। এখন গণতন্ত্র এটাকে কেউ ব্যঙ্গ করে বলে যে ডেমোক্রেসি এক্সপোর্ট করা। জন মিয়ারশাইমার আছেন, আমরা অনেকে চিনি, ইউক্রেন রাশিয়া ইস্যুতে কথা বলেন, উনি এই ডেমোক্রেসি এক্সপোর্ট করা নিয়ে খুব টাফ কথা বলেন, কিন্তু উনি করতে চেয়েছেন। কারণ ওটার কৌশলটা হচ্ছে উনি এখন যখন আরেকটা ওয়ার্ল্ড অর্ডার এখন মাথা চাড়া দিচ্ছে, সেটা হচ্ছে চায়না, এটা একটু মাইনর পার্টনার আছে রাশিয়া দিয়ে, সো একটা অথরিটারিয়ান ওয়ার্ল্ড অর্ডারের বিরুদ্ধে যদি ফাইট করতে হয়, হি রাইটলি আইডেন্টিফাইড যেটা ডেমোক্রেটিক হতে হবে। ফলে বাংলাদেশে
বা অন্যান্য জায়গায়, যেহেতু ভারত এই জায়গাগুলোতে কাজ করতে পারে নাই ঠিক মতো, ফেইল করেছে, ভারতের কিন্তু কোনো বন্ধু নাই, আমাদের যদি সময় দেন আমরা ধরে ধরে দেখাতে পারি। দেন দ্য ডিসাইডেড, আমরা অনেকে জানি না, আমেরিকা স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ, ভারত সহ সবগুলো দেশ, এই দক্ষিণ এশিয়ার পাকিস্তান ছাড়া শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল সব একই ডেস্কে ছিল। এই ডেস্কটা আলাদা করা হয়েছে। বাংলাদেশে 2022 সালে একজন আমেরিকান এসছিলেন, কেলি কিডারলিং, উনি ঘোষণা করেছেন যে ভারতকে আলাদা সরিয়ে বাকি 4টা দেশ নিয়ে আলাদা করেছে, এবং উনি ওখানে ক্যাটাগরিক্যালি বলেছেন বাংলাদেশকে আমেরিকা এখন তার নিজ চোখে দেখে। এর প্রমাণ আছে। ধরুন 22 সালে যখন প্রথম র্যাবের উপরে স্যাংশন দেওয়া হলো, এরপর যখন 23 সালে ভিসা পলিসি দেওয়া হলো, একটাও ইন্ডিয়ার সরকার পছন্দ করেনি। এর মধ্যে আমি একজনের নাম বলতে পারি, এম জে আকবর। উনি খুবই প্রভাবশালী নেতা, ঢাকায় এসেছিলেন। হ্যাঁ, উনি খুবই প্রভাবশালী নেতা, উনি হয়তো পূর্ণমন্ত্রীও হতেন, ওনার এক নারী কেলেঙ্কারির কারণে উনি আসলে পদচ্যুত হয়েছেন, কিন্তু খুবই পাওয়ারফুল নেতা। উনি কিন্তু স্পষ্টভাবে এটা নিয়ে অস্বস্তির কথা বলেছেন এবং বলেছেন ফার্দার কিছু হলে দে উইল ট্রাই টু ট্যাকল দ্যাট। এরপর আমেরিকা যে সরে গেল, এটা ভারতের চোখে বাংলাদেশে দেখা না, ভারতের কিন্তু আসলে ল্যাভারেজ আছে। এই জায়গাটা একটু বলি, এটা শুধুমাত্র এই না যে চায়নাকে ঠেকানোর জন্য, চায়নাকে কন্টেইন করার জন্য তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পার্টনার, সামরিক জোট কোয়াডের পার্টনার, তার চেয়েতেও জরুরি কথা দুটো বাজার। একটা হচ্ছে ইন্ডিয়া এখন একটা খুবই গ্রোয়িং মিডল ক্লাসের বাজার, মানে বিরাট সংখ্যার মিডল ক্লাস, 40-50 কোটি, অন্তত 30-35 কোটি তো মিডল ক্লাস আছে। বাজারটা কত বড়! সো আমেরিকার পণ্যের বাজার। প্লাস ইন্ডিয়া এখন তার মিলিটারি হার্ডওয়্যারের ডাইভার্সিফিকেশনের দিকে যাচ্ছে। আমাদের মনে থাকার কথা, ফ্রান্সের রাফাল ফাইটার কিনেছে তারা, অথচ একসময় তারা চোখ বন্ধ করে রাশিয়ান ফাইটার কিনতো। সো ওরা যখন ডাইভার্সিফাই করতে যাচ্ছে, আমেরিকার জন্য একটা বিরাট অস্ত্রের বাজারেও কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। সো আমেরিকার নানান কারণে তার সাথে মানে সম্পর্ক রাখতে হয়, ফলে 2+2 সেই বিখ্যাত বা চায়নার প্রসঙ্গ তো রয়েছে, ওই স্ট্র্যাটেজিক ইস্যু তো আছে, ওগুলো আছে, তার সাথে আবার তার ব্যবসায়িক স্বার্থ জড়িত হয়ে সে ফর দ্য টাইম বিং এটা শুনেছিল। কিন্তু ভারতের চোখে বাংলাদেশকে দেখছে না, তার প্রমাণ হলো এই ঘটনা ঘটার পর সে কিন্তু নিজের মতো করে তার সিদ্ধান্ত নিয়েছে। তাদের 2জন আন্ডার সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসছেন, তারা বাংলাদেশের প্রতি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এসব করেছেন। এখন ভারতে গেছেন কেন? এবং আমাদের কিছু কিছু পত্রিকা, লিডিং ন্যাশনাল ডেইলিগুলো লিখেছেন যে বাংলাদেশের সাথে ভারতের যে এক্সিস্টিং এক ধরনের টানাপোড়েনের অবস্থা আছে। আমাদের প্রধান উপদেষ্টা রাইটলি বলেছেন যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে বহুদিনের মধ্যে। আমি ঠিক মনে করি না। আমাদের সাথে সম্পর্ক তলানিতে বহুদিন থেকেই পড়েছিল। গত 15 বছর আওয়ামী লীগ এবং স্পেসিফিকলি বলে শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক ভালো ছিল। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এই 15 বছরে সবচেয়ে তলানিতে পৌঁছেছে। তো যাই হোক, এখন ওই পত্রিকাগুলো বলছে যে ভারতের সাথে এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টা আমেরিকা করবে, যাতে বাংলাদেশের সাথে এই পরিবর্তনটা মেনে নিয়ে বাংলাদেশের সাথে তারা কাজ করে। আপনি যে কথা বললেন যে ডোনাল্ড ভারতে কি করেছেন, আমি নিজেও সার্চ করার চেষ্টা করেছি, আমি পাইনি। এবং এখন এক ধরনের চেষ্টা থাকে যে এই ধরনের মানুষজনের এক্স অ্যাকাউন্ট থাকে, তারা এক্সে সাধারণত বলেন, পাইনি। কিন্তু স্টেট ডিপার্টমেন্ট ডোনাল্ড লু যাওয়ার জন্য যে কথাটা বলেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তারা বলেছেন এটা একদম ডোনাল্ড লুর সফর সম্পর্কে, দিল্লিতে যাওয়ার আগে উনি ওখানে যাচ্ছেন, ওখানে গিয়ে জলবায়ু, নারী, এসব ইস্যুতে কাজ করবেন। তার চাইতে জরুরি কথা, উনি 2+2 আরেকটা ডায়ালগ আছে, উনি এবং ওনাদের একজন ডেপুটি চিফ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্স, এই 2জন ইন্ডিয়ান কাউন্টারপার্টদের সাথে বসবেন, যেখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তার গুরুত্বপূর্ণ এবং ডিফেন্স কোঅপারেশন গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আসলে এখানেই ফিট ইন করে। আমেরিকার কাছে বাংলাদেশ বাজার, বাংলাদেশও ছোট বাজার না, আমাদের 18 কোটি মানুষ মিডল ক্লাস আছে, আমরা মিলিটারি হার্ডওয়্যার, আমাদের ফোর্সেস গোল আছে। আমরা দেখেছি আমেরিকা বাংলাদেশকে অস্ত্র বিক্রি করতে চায়। আমার মনে পড়ে আমাদের দেশে তো ছাপা হয় না, বাইরে কোথাও ছাপা হয়েছে আমেরিকার বিখ্যাত হেলিকপ্টার গানশিপ যে অ্যাপাচে কেনার কথা আমরা বলেছি। সো এরকম তারা বিক্রি করতে চাইতে পারে, বাট স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স হচ্ছে তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে ইনভলভ করা। সুতরাং আমি মনে করি সব কথা স্টেটমেন্ট আকারেও আসবে না, আমেরিকা অবশ্যই চাইবে ভারত বাংলাদেশের সাথে যে ধরনের কোয়ার্সিভ বিহেভিয়ার করছে এটা আমেরিকা টলারেট করবে না, এবং সেখানে সে কাজ করবে, কাজ করার কথা, কাজ করলেই হবে। এবং বাংলাদেশকেও সে ইন্ডিয়ার হাত দিয়ে, ইন্ডিয়ার চোখ দিয়ে দেখবে না, ইটস ভেরি ক্লিয়ার, কোনো রকম কোনো সন্দেহ না। সে ইন্ডিয়ার কাছে জিজ্ঞেস করে শুনে এসে আমাদের সাথে কথা বলেছে আমি মনে করি না, র্যাদার ইন্ডিয়াকে বাংলাদেশের হয়ে কথা বলে এসছে, ইউল হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। মানে ভারত স্টেট হিসেবে, আমি শুধু ভারতের কথা জেনারেলি বলছি, এটা শুধু বিজেপি বা নরেন্দ্র মোদী না, রাহুল গান্ধী কয়েকদিন আগে আমেরিকায় গিয়ে যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, হি ইজ অলমোস্ট ইন লাইন উইথ নরেন্দ্র মোদী বাংলাদেশের পয়েন্টে,
তার মানে জেনারেলি ভারতের মেজর দলগুলো যে চিন্তা করছে এই চিন্তা থেকে তো আসলে তাদের বেরিয়ে আসতে হবে। বাংলাদেশে এই ঘটনা ঘটেছে, শেখ হাসিনা তাদেরকে একসময় সার্ভ করেছে, বাট উনি এখন পতিত স্বৈরাচার, বাংলাদেশের নতুন সরকার আছে, তার সাথে তাদের নেগোসিয়েশন করতে হবে, তাদের কি কি এক্সপেকটেশন আছে, এবং সেটা অবশ্যই শেখ হাসিনার কাছে যেমন আবদার করা হচ্ছিল কোট অ্যান্ড কোট, সেটা করা যাবে না। কারণ আমি কোট করতে চাই, ডক্টর ইউনুস যখন ইন্টারভিউ দিচ্ছিলেন ফ্রান্স থেকে, ওনাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে ভারত শেখ হাসিনার সময় তো আমাদের এগুলো 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 হয়েছে, আপনার সময় কি হবে? তো তোমরা এগুলো এগুলো সবই যদি চাও একই রকমভাবে, তাহলে আরেকজন শেখ হাসিনার মতো আরেকজনকে এনে আমার জায়গায় বসাও। কথা খুব সোজা। হি ওয়াজ দ্যাট টাফ। সো শেখ হাসিনা এরা ইজ ওভার। এর মধ্যে যা যা হয়েছে এটা আর করা যাবে না। শুধু না, ওই সময় যা যা হয়েছে ওর মধ্যে যা যা সমস্যা হয়েছে, আমাদের করিডোর, আদানির চুক্তি সহ যেসব চুক্তি এবং এমওইউ হয়েছে, এগুলো আমরা রিভিজিট করব, এগুলো করতে হবে। সো আমেরিকা, আমি বিশ্বাস করি ভারতকে এই ব্যাপারটাই বোঝানো বা হালকা চাপও দেওয়ার চেষ্টা করবে। বিদ্যমান পরিস্থিতি তোমাকে মেনে নিয়েই বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে হবে। স্যার, আপনি জানেন যে আজকে অর্থ মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, মিডিয়াতে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, যেটা আমরা বলি ইউনাইটেড ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট, গ্রান্ট এগ্রিমেন্ট যেটা বলি ডিওএজি, এটার আওতায় বাংলাদেশকে $20 কোটি বাড়তি সহযোগিতা দেওয়া হচ্ছে, মানে ইউএস এইড যেটা আমরা সহজে সবাই চেনে আর কি। এখন এই হঠাৎ করে এই $20 কোটি দেওয়ার অর্থ কি এই সরকারকে সহযোগিতা নিঃসন্দেহে? আপনার কি মনে হয়? হ্যাঁ, তাই মনে হয়। তবে টেলিভিশনে দেখলাম ভারতীয় বংশোদ্ভূত যে ভদ্রমহিলা এসছে ইউএসএআইডির, তিনি কিন্তু বললেন যে এই অ্যামাউন্টের প্রসঙ্গে তিনি খুবই প্রশংসা সূচক একটা বক্তব্য দিলেন, যে এটা বাংলাদেশে ইউথ ডেভেলপমেন্টের জন্য একটা বড় রকমের সহযোগিতা হিসাবে দেখা যেতে পারে। এখন এটা কি রিয়েলি ইজ ইট কনফাইন্ড? এটা কি এই ইউথ ডেভেলপমেন্ট এর মধ্যে কনফাইন্ড থাকবে, নাকি এই $20 কোটি আরও ওয়াইডার একটা কোনো বিষয়ে কাজে লাগবে? আমার যা ধারণা হচ্ছে যে $20 কোটি এখন মিলিয়নস টার্মে যদি হিসাব করা হয়, তাহলে কিন্তু এটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কোনো সিরিয়াস এইড হিসাবে চিন্তা করা যায় না। আপনাকে বাংলাদেশকে যদি সহযোগিতা করতে হবে, তাহলে বিলিয়নের মাত্রায় আসতেই হবে। ওই পাকিস্তানে যেমন জিয়াউল হক কার্টারকে বলেছিল না, কি কত মিলিয়ন, দিস ইজ পিনাটস ফর আস। তো বাংলাদেশ তো আর ভদ্রভাবে কথা বলবে। তবে এটা একটা সিম্বলিক, আমার মনে হয়, যে আমেরিকানরা মনে করে যে ভারত যেখানে প্রচুর প্রোপাগ্যান্ডা চালাচ্ছে যে বাংলাদেশকে কি এখন আমাদেরকে টেনে তুলতে হবে, বাংলাদেশের ইকোনমি ব্যাংক্রাফ্ট হয়ে যাচ্ছে, এই ধরনের চিন্তাধারাকে ডিসকারেজ করার জন্য আমার মনে হয় এটা একটা সিম্বলিক জেস্চার। এবং এর মাধ্যমে আমেরিকা আসল যেটা সহযোগিতার হাত বাড়াবে সেটা হচ্ছে এই যে ট্রেজারি ডিপার্টমেন্টের এই ভদ্রলোক, তার সাথে আরও 4-5 জন এসছে, এরা কিন্তু প্রত্যেকেই এক্সপার্ট। এবং আমি এই ভিজিট বাই দ্য ট্রেজারি ডিপার্টমেন্ট জেন্টলম্যান, এটাকে আমি অনেক বেশি গুরুত্ব দিব ডোনাল্ড লুর ভিজিটের চেয়ে। কেননা এর সাথে জড়িত রয়েছে বাংলাদেশের মানে একটা বড় অ্যামাউন্ট যে বাইরে চলে গিয়েছে, এবং যারা মানি লন্ডারিং করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে, যে যারা সেটেল করেছে, এদেরকে ডিটেক্ট করার জন্য আমাদের বোধহয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের রোল ছিল, আর একটা হচ্ছে ওই সালেউদ্দিন সাহেব, যিনি, তার রোল ছিল ইউনুস, প্রফেসর ইউনুসের জন্য যে অ্যাম্বাসেডর একজন উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখার জন্য। এই ভদ্রলোক, হি ইজ অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং। সে এত এগিয়ে গিয়েছে, স্পেশালি অন মনিটরিং। সিদ্দিকের কথা বলছেন? হ্যাঁ, এই যে লুৎফে সিদ্দিকী, সে হি ইজ নট অনলি অ্যান অ্যাকাডেমিক, তার কোয়ালিফিকেশন অত্যন্ত দ্রুত গতিতে তিনি এই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস এগুলোর বিষয়ে অনেক গভীরে যেতে পেরেছেন। আমি মনে করি যে এই ভদ্রলোক, তারই ইশারায় এই আমেরিকার এই ট্রেজারি ডিপার্টমেন্টের ভদ্রলোক এসছে। আই উইল নট বি সারপ্রাইজ, কারণ সে আমেরিকাতেও তার ক্যারিয়ার এক্সপ্যান্ড করেছে। সিঙ্গাপুর ইজ হিজ বেস, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে হি ইজ এ ভিজিটিং প্রফেসর। আমি এতখানি অ্যাকাডেমিক ইনভলভমেন্ট আর এতখানি ফিনান্সিয়াল মানে ইনটুইশন আর ব্যাংকিং সেক্টরের সাথে তার এই এরিয়াতে পরিচয়, আমার ইনটুইশন বলছে যে সে খুব ইন্টিমেটলি ইনভলভড
এই ভদ্রলোকের সাথে আর ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে সে অনেকটা লো প্রোফাইল মেনটেন করেছে। তার কথা কিন্তু আমরা কেউ শুনছি না, শুধু এটা কয়েকদিন আগে অ্যানাউন্স করা হয়েছে হি ইজ জয়েন্ট, এবং সে বসে যে কাজ করছে আই থিঙ্ক আমি যা দেখলাম, কালকে একটা ইন্টারভিউ দেখলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের, এবং তার যে কনফিডেন্স রিকভারির ব্যাপারে, এটা আমার কাছে, আর টেকনোলজি এখন এতদূর অগ্রসর হয়েছে, কাজে এই যে 5-man টিম, এদের মেইন আমার মনে হয় ফোকাসটা হচ্ছে যে এই যে টাকাগুলো কীভাবে ফেরত আনা যায়, তারপর আমেরিকান যে অ্যাসেসমেন্ট আমাদের ইকোনমি সম্বন্ধে। আজকে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম এই গভর্নরের, তিনি বলছে যে আমরা IMF-এর যে মিনিমাম বেঞ্চমার্ক সেখানে আমরা আছি, এর নিচে যদি চলে যায় তাহলে বিপদ। কিন্তু তার কনফিডেন্স কিন্তু ছিল, মানে কোনো রকমের বিপদ সংকেত ছিল না, বলছে আমি মোটামুটি আই থিঙ্ক আমি পারবো, এটা আমাদের ইয়েতে থাকবে। সুতরাং আমি মনে করি যে আপনি ওই $20 million আই উড লুক অ্যাট ইট ইন সিম্বলিক টার্মস। ডক্টর জাহিদ, আপনি জানেন যে আজ সকালে আমেরিকার প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের আগে ওনারা বৈঠক করেছেন অর্থ এবং বাণিজ্য উপদেষ্টার সঙ্গে। জি, একটা আলাদা বৈঠক হয়েছে। এই বৈঠক শেষে আমাদের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন উনি সংবাদ সম্মেলন করেছেন, এবং সেখানে উনি কিছু বক্তব্য রেখেছেন। উনি যেটা বলতে চেয়েছেন সেটি হলো যে কোন কোন ক্ষেত্রে আমেরিকা এই মুহূর্তে সহযোগিতা করতে চাচ্ছে বা করবে। এটা হলো দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর চেষ্টা, শ্রম পরিবেশের কথা বলেছে, মানবাধিকার, রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেছে। সেখানে সংস্কারের কথা হয়েছে, সংস্কারে কীভাবে তারা সহযোগিতা করতে পারে। ওনারা যে কারণে এসছেন, ডক্টর শহীদুজ্জামান খুব রাইটলি বলছেন, সেটা হলো বাংলাদেশের গত সরকারটার পতনের সাথে আমরা যত কিছুই বলি না কেন, আমাদের মুভমেন্ট, আমাদের সাহস, এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেটা হচ্ছে আমাদের ইকোনমিক ক্রাইসিস। আপনি নিশ্চিত থাকুন যদি আমাদের ইকোনমিক ক্রাইসিস এই জায়গায় না পৌঁছতো তাহলে হয়তো আন্দোলনটা এরকম দানা বাঁধত। এই যে প্রতিটা মানুষ নেমে গেল, প্রত্যেকটা মানুষ, মানে আমরা সংস্কারের কথা বলছি, সংস্কার বোঝে কয়জন? যে মানুষটা একটা পাঙ্গাসের কাঁটা কেনে, মাছ পাঙ্গাসও কিনতে পারে না, ওরা সংস্কার বোঝে না। পাঙ্গাসের কাঁটা বিক্রি হয়েছে তো বাজারে, ওদের প্রচুর নিউজ এসছে। যে মানুষটা একটা ডিম কিনতে গিয়ে দেখে 15 টাকা দাম হয়ে গেছে, ও সংস্কার বোঝে না। ও রাস্তায় নেমেছে, আমি এখন পাঙ্গাসের কাঁটা খাই, আমি আগে পাঙ্গাস খেতে পারতাম, তেলাপিয়া মাছ খেতে পারতাম, ওটাও 250 টাকা কেজি হয়ে গেছে। সো ইকোনমিক ক্রাইসিস, এখন কথা হলো ইকোনমিক ক্রাইসিস তো শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে না। এর মধ্যে আমরা দেখছি লোডশেডিং হচ্ছে, আমরা এখন তথ্য পাচ্ছি না, আদানির কাছে $80 কোটি, তারপরে আমাদের বিভিন্ন গ্যাস, শেভরনের গ্যাসের, তারপরে আমাদের তেল আমদানির, মানে প্রচুর বকেয়া করেছেন। তো আমাদের ইকোনমিক ক্রাইসিস তো হাওয়া হয়ে যায় না শেখ হাসিনার সাথে সাথে, ক্রাইসিসগুলো রয়ে গেছে। সুতরাং আমাদের এই জিনিসটা আশ্বস্ত করা জরুরি ছিল যে আমাদের ইকোনমি ফাইট ব্যাক করবে। ট্রেজারি ডিপার্টমেন্ট আসা, লো আসা, সব কিছু মিলে, এবং আমাদের দেখবেন যে উনি অর্থ উপদেষ্টার সাথে যখন বসছেন, তার মানে আসলে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, যে আমাদের কিছু যদি পাচার করা টাকা ফিরে আসে ভালো, না হলেও সাহায্য। রাইটলি যেমন বলছেন যে $20 কোটি খুব বেশি না, কিন্তু এটা একটা সিম্বলিক ব্যাপার আছে, কিন্তু যেটা হয় ওদের পাওয়ার আছে প্রচুর। আমরা খেয়াল করেছি আমাদের গভর্নর এবং অর্থ উপদেষ্টা IMF-এর কাছে এক্সট্রা সাহায্য চেয়েছেন। আমরা ধারণা করতে পারি এগুলো আসলে পাওয়া যাবে। ওয়ার্ল্ড ব্যাংক জেনারেসলি আমাদেরকে টাকা দিতে থাকবে। মানে আমেরিকা তার জায়গা থেকে জেস্চার দেখাচ্ছে যে বাংলাদেশের ইকোনমিক ক্রাইসিস আমরা কাটিয়ে উঠতে সাহায্য করছি, তাতে অনেক লাভ আছে। ইকোনমিক ক্রাইসিস যদি আপনার কাটিয়ে ওঠার সম্ভাবনা হয়, তখন আপনি আদার সোর্সেস থেকে লোন বেটার পাবেন, এবং আপনার যদি ডলারের যে প্রাইস আছে সেটা যদি খুব বেশি ফল না করে, তাহলে এই স্টেবল মার্কেটটা আপনাকে নতুন লোন দিতে লোকজন আসবে। আপনার ক্রেডিট র্যাঙ্কিং বলে পৃথিবীতে তিনটা কোম্পানি আছে, অলরেডি কিন্তু ডলারটা দামটা অনেকটা স্থিতিশীল হয়ে আসছে। এক্স্যাক্টলি, অনেকটা আস্থা থাকা বাজার কিন্তু ডলার নরমালি পাওয়া যাচ্ছে, যেটা একেবারে ক্রাইসিস ছিল। এবং আমি জানিয়ে দেই আপনাদেরকে, এলসির যে আগে মার্জিন 100% ছাড়া এলসি খোলা যাবে না টাবে না, এগুলো কিন্তু তুলে ফেলা হয়েছে। তার মানে আমরা কমফোর্টেবল সিচুয়েশনে আসছি। এটার কিন্তু একটা চমৎকার এফেক্ট আছে, সেটা হলো আপনি যখন এগুলো হবে, তখন ওই যে একটা দেশের ক্রেডিট র্যাঙ্কিং থাকে, 3টা কোম্পানি আছে, মুডিজ, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স এবং র্যাঙ্কিংটা করে, এটা নিচে নেমে গিয়েছিল। নিচে নামা মানে হচ্ছে আমাদের অন্যান্য সোর্স থেকে লোন পাওয়ার প্রবাবিলিটি কমা, এটা এখন উঁচু হবে। সব কিছু মিলে, কারণ আমেরিকা যখন একটা এমনি সাধারণ ইনভেস্টারও যখন দেখবে আমেরিকা বাংলাদেশের ইকোনমির পাশে দাঁড়াচ্ছে এবং সেই ইকোনমিটাকে গ্রো করানোর চেষ্টা করছে, তার কনফিডেন্স ফিরে আসবে। এখানে যে ক্ষেত্রগুলোর কথা বললেন, এবং যতগুলো, যেমন ধরুন জলবায়ু নিয়ে তারা কাজ করবেন বলছেন, বা এখানে ইউথ ডেভেলপমেন্টের জন্য বলছেন, এখানে আমাদের একটা জিনিস মনে রাখা দরকার,
কোন কোন খাতে আমরা টাকা পাবো, চাইতে জরুরি কথা আমরা যদি ফরেন কারেন্সি পাই, যে খাতেই পাই না কেন আমার ফরেন কারেন্সির রিজার্ভের উন্নতি হয় ওটায়। ধরুন আমি ইয়ুথ ডেভেলপমেন্টের জন্য যদি টাকা পাই, সেই টাকা আসলো $20 কোটি, আমার যদি এই টাকাটা আমাদের অভ্যন্তরীণ বাজারের লোকাল মুদ্রায় খরচ করতে হয়, আমরা কিন্তু যাবতীয় খরচ বিভিন্ন ক্ষেত্রে আমরা লোকাল মুদ্রায় করবো, কিন্তু আমার $20 কোটি আমার রিজার্ভে চলে আসে। ঠিক একইভাবে জলবায়ু সহ আর যা যা ক্ষেত্রে যদি আমরা মোদ্দা কথা হচ্ছে আমাদের এখন ফরেন কারেন্সি পাওয়া দরকার। হ্যাঁ, এটা আমি একমত যে আমরা এটা কোথায় খরচ করতে পারি সেটাও দেখব, বাজেট সাহায্য হয়তো আছে, জ্বালানির জন্য আছে, সেটা করব, কিন্তু এগুলো যদি আসে সেটা নিশ্চিতভাবে আমাদেরকে হেল্প করবে। সুতরাং আমি মনে করি তারা এসে যে মেসেজটা দিতে চেয়েছেন, রাইটলি সেই মেসেজটা দিচ্ছেন। আমেরিকার এখানকার আগমন, তাদের প্রভাব বলে তৈরি করা, রোহিঙ্গার সাথে একটা রিলেশন আছে, এটা অনেকে ধরে নিয়েছে। খুবই জরুরি। আমি প্রাথমিক সংকটটার কথা বলি। আমি তো মনে করি রোহিঙ্গা শেখ হাসিনা বাংলাদেশে একটা ডিলের পার্ট হিসাবে ঢুকতে দিয়েছেন। আই রিপিট, ডিলের পার্ট হিসাবে। ওটা 17 সালে হয়েছিল, মনে আছে? এবং রোহিঙ্গা ঢুকে যাওয়ার পর ইন্টারন্যাশনাল যত প্রেশার সরকারের উপরে, মানে মিয়ানমার সরকারের উপর তৈরি হচ্ছিল, সব কিছুতে জল ঢেলে দেওয়া হয়েছিল। কারণ বাংলাদেশ মিয়ানমারের সাথে একটা চুক্তি, এটাকে আবার এমওইউ না, এটাকে অ্যারেঞ্জমেন্ট বলা হয়েছিল। এবং এটা যখন আপনি স্বাক্ষর করলেন চীনের চাপে, চায়না আপনাকে এটা করতে বলেছে, আত্মঘাতী হয়েছিল একেবারেই আমাদের জন্য। তার জন্য আত্মঘাতী না, এটা দিয়ে উনি ওনার ক্ষমতা নিশ্চিত করছেন। 18 সালের আগে আপনি এটা করার কারণে 18 নির্বাচনের পর চীনের দূত স্বর্ণের নৌকা নিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছিল। সো সে ট্রেডেড অফ, আমরা বারবার বলছি, শুধু ভারতের কথা বলি, আপনি বিভিন্ন জায়গায় আপনি ট্রেড অফ করেছেন। দেশ 12টায় যাক, 12টা বাজুক দেশের, দেশ গোল্লায় যাক, আপনি ট্রেড অফ করছেন। এখন সংকট কি দাঁড়ালো? ওনার সম্ভবত নোবেলেরও স্বপ্ন ছিল, কেউ কেউ বলেন নতুন করে এই আশ্রয় দিয়ে তিনি যদি পারেন নোবেল পাবেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু হয়নি। মাদার অফ হিউম্যানিটি বা অনেক কিছু আমরা শুনেছিলাম তখন, মাদার অফ জেনোসাইড, এটা করে এক্স্যাক্টলি। এবং এটা করে এখন আমাদের এই সংকট, এখন মূল বিপদ কোথায় হয়েছে? আন্তর্জাতিক একটা ইস্যুতে ফোকাস খুব বেশি দিন থাকে না। পৃথিবীতে শরণার্থী বা ক্রাইসিসের কথা, রোহিঙ্গার চেয়ে অনেক বেশি ক্রাইসিসে আছে আরও অনেক দেশের মানুষ। গাজায় কি হচ্ছে, ইয়েমেনে ওভার দ্য ইয়ার্স ওখানে চলছে, ইউক্রেনে ক্রাইসিস হচ্ছে। সুতরাং আপনি স্বাভাবিকভাবে যেটা হচ্ছে, এখান থেকে মনোযোগ সরে গেছে। এখন আপনি এই মানুষগুলোকে যে রাখবেন বা খাওয়াবেন, সেই টাকাই এখন আপনার আর নেই। এখন আপনি তো নিজের খরচ করতে হবে। সো এটা আমাদের এখন একটা সিরিয়াস প্রাথমিকভাবে ইকোনমিক ইস্যু। তার চাইতে জরুরি কথা, এটা একটা মারাত্মক সিকিউরিটি ইস্যু। মানে কুতুপালং তো পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির, 10 লাখ মানুষ একটা চাঙ্কে বসে আছে, ওই পাশে একটা সিভিল ওয়ার চলছে। এবং মিয়ানমার ব্লেম করছে তাদের আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের যে সংগঠন আরসার নাকি এখানে মিলিটেন্সি আছে, তাদের ট্রেনিং অস্ত্র আছে, এই ধরনের অভিযোগ তারা জাতিসংঘেও করেছিল। ফলে আপনি খেয়াল করেন, দ্যাটস দ্য ন্যারেটিভ যে এখানে এরা আছে। কোনো একদিন বাংলাদেশে এই যুদ্ধটা ছড়িয়ে দেওয়ার একটা গ্রাউন্ডও কিন্তু আছে। এবং এই রোহিঙ্গারা এই যে জায়গাটায় আছে, এটা আমাদের জন্য সিরিয়াস সিকিউরিটি থ্রেট। সুতরাং বাংলাদেশের এখন, আমেরিকারও এই প্রসঙ্গে আমরা যোগ করতে চাই, তার বার্মা অ্যাক্ট আছে, এবং যারা লড়াই করছে তাদের তাতমাদাও বা ওদের সেনাবাহিনীর বিরুদ্ধে, তাদেরকে সাহায্য করার জন্য, যদি ওখানে মিলিটারি সাহায্যের কথা নাই, কিন্তু অন্য যে কোনো ধরনের সাহায্য তাদেরকে করার জন্য আমেরিকা রীতিমতো আইন পাশ করেছে। এটা কিন্তু প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডারেও অনেক কিছু করতে পারে, কিন্তু আইন পাশ করা মানে হচ্ছে সিগন্যাল যে সে এখানে কাজ করতে চাইছে। গোপনও রাখেনি তারা, একদম প্রকাশ করে দিয়েছে। এটা পাবলিক ডকুমেন্ট, যে কেউ দেখতে পারে আইনটা। সো এই জায়গাটায় আমার মনে হয় এইখানে আমাদেরকে ফিট ইন করতে হবে, এবং এটার মাধ্যমেই বিশেষ করে আমরা যদি এইভাবে বলি যে ওয়েস্ট তো আসলে বাইরের যে মানুষ যারা বিদ্রোহী আছে তাদের সমর্থনে আছে। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট যেটা আছে সুচিত দলের নেতৃত্বে, ওয়েস্টের অনেক দেশ কিন্তু সেটাকে এন্ডোর্স করছে, তাদের সাথে নেগোশিয়েট করছে, প্রকাশ্যে না হলে গোপনে গোপনে। আমাদের এখানে যারা অ্যাক্টিভ আছে আরাকান আর্মি, তাদের সাথে অনেকে আলোচনা করছে। এবং আমেরিকার অবস্থান হচ্ছে তারা বিদ্রোহীরা যারা আছে, এবং এটা বুঝতে পেরে সিচুয়েশন আরও জটিল হয়ে গেল। চায়না কিন্তু এখন আবার বিদ্রোহীদের সাথেও কোঅপারেশন শুরু করেছে। হোয়াট এভার, এই যে আমেরিকার এই জায়গা আছে, কারণ আমরা খেয়াল করেছি ডোনাল্ড লু, তার আগে উজরা যে এসেছিলেন, তারা সবাই কিন্তু মোটামুটি ওখানে যাওয়াটা, মানে রোহিঙ্গা শিবিরে যাওয়াটা কনফার্ম ছিল। সো আমাদের বটম লাইন হচ্ছে, আমাদের এই মুহূর্তে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমেরিকা বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে সাহায্য আনা, যাতে আমাদের ইকোনমিক চাপ কমে। আর হচ্ছে এটা সংকটটা সমাধানের জন্য, কারণ চায়নার সাথে ইন্ডিয়ার সাথে সরকার অ্যাপারেন্টলি নানান কিছু করেও এটার সমাধান হয়নি। উইল হ্যাভ টু লুক ফর অ্যানাদার ওয়ে। প্রিয় দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
প্রতিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আলমা। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা এখন কথা বলবো প্রফেসর ডক্টর শাহিদুজ্জামান স্যারের সঙ্গে। জাহিদ ভাই কথা বলতেছিলেন মিয়ানমার প্রসঙ্গ নিয়ে, আমাদের সিকিউরিটির কিছু প্রসঙ্গ নিয়ে। আমেরিকা আমাদের এখানে থাকলে কি ধরনের ঘটনা ঘটতে পারে, বিশেষ করে রোহিঙ্গা প্রসঙ্গে নিয়ে যে রিলেশনটা রয়েছে? আমেরিকা ভারতের মনোভাব যখন বুঝতে পারে এবং যখন জানে যে ভারত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি প্রশ্নে কোনো নিরাপত্তা চুক্তি সই করে নাই আমেরিকার সাথে, খোলাখুলি বলা হয়। এমনকি ইন্ডিয়ান ইকোনমিক জোনে আমেরিকান জাহাজ ঢুকতে হলে নাকি পারমিশন নিয়ে ঢুকতে হবে, অথচ ওটা কিন্তু ওয়াইডলি ওপেন সি। এইসব আরও, আর তাছাড়া বে অফ বেঙ্গলে আমেরিকাকে আনওয়ান্টেড এই ব্যাপারে ভারত চীনের সাথে পর্যন্ত কোঅপারেশনে গিয়েছে। এই বাস্তবতাগুলো কিন্তু ভারতকে আমেরিকা ঠিক মেনে নিতে পারছে না। এবং সে যদি সিরিয়াসলি মায়ানমার কোস্টে, মায়ানমারের ফিউচারে বার্মা অ্যাক্ট প্রয়োগ করতে যায়, বার্মা অ্যাক্টটা একটা ক্লজ হচ্ছে যে নন লিথল মিনস। এটা একটা খুবই স্টিকি পয়েন্ট। মানে আপনি কি বল প্রয়োগ করা থেকে বিরত থাকবেন কতটুকু? তার মানে কি শুধু স্যাংশনস, পারসুয়েশন, বয়কট এগুলো দিয়ে কি সম্ভব হবে না। কাজে এইখানেই কিন্তু আমরা দেখতে পাই যে আমেরিকা তার এই বার্মা অ্যাক্টে তার ক্লজগুলা কিছুটা রিইন্টারপ্রেট করতে হবে। এখন বাংলাদেশের ব্যাপারে যা শুনেছি অনেক আগে থেকে, হাসিনার গভর্নমেন্ট, যেটা আগেরকার গভর্নমেন্ট ছিল, তাদের যে পলিসি ছিল, ইটস টোটালি মানে একটা টাটমাডর উপরে সমস্ত আস্থা রাখা। চীনের কথায় চীনই সব কিছু সলভ করে দিবে এবং অন্যান্য যে ওয়ারিং ফ্যাকশনসগুলা বা আমেরিকার সেখানে যে একটা রোল আছে সেটাকে মিনিংফুল করা, সেখানে কোনো আকর্ষণ ছিল না। আমার মনে হয় যে আমেরিকা যে এই হাসিনা সরকারকে বিতাড়িত করেছে তার একটা মৌলিক অরিজিনাল কারণ হচ্ছে বার্মা অ্যাক্টে বাংলাদেশ আন্ডার হাসিনা অপ্রাসঙ্গিক। এবং আমেরিকা কিছুতেই কিন্তু চাইবে না যে এই সেকেন্ড এক্সিস যে চায়না মালাক্কা স্ট্রেটসে ঢুকবে বে অফ বেঙ্গল দিয়ে, এই সেকেন্ড এক্সিসটা অ্যালাউ করা যেতে পারে। আমেরিকা নিশ্চিত হতে পারছে না যে ইন্ডিয়ার সাথে চায়নার কী ধরনের গোপন আলোচনা হচ্ছে নর্থে হিমালয়ান রিজিয়নে আর বে অফ বেঙ্গলের যে গেটওয়ে, যেখানে ইন্ডিয়া চায়নাকে প্রয়োজন তার কালাদান প্রজেক্টের জন্য। কালাদান প্রজেক্টও একদম কয়েক বিলিয়ন ডলার পানিতে পড়ে যাবে যদি চায়না এই আরাকান আর্মিকে না পারসুয়েট করতে পারে যে এখানে ইন্ডিয়া তার অ্যাক্সেস টু মিজোরাম অ্যান্ড নাগাল্যান্ড সেটা বজায় থাকুক কালাদান রিভার। সেটা চায়না এখনও রাজি হয় না, হবে কি না বলা যায় না। আর আরাকান আর্মি তো অ্যাবসলিউটলি বীতশ্রদ্ধ। হিস্টোরিক্যালি আরাকান আর্মির প্রতি ইন্ডিয়ানসরা যে আচরণ করেছে তারা কোনোভাবেই মেনে নেবে না। এই যে রিয়ালিটিগুলো, এটাই আমাদেরকে একটা উইন্ডো অপরচুনিটি দিচ্ছে যে শেষ পর্যন্ত আমরা ওই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে, এখন যেটা কিছুক্ষণ আগে ডক্টর জাহেদ বলল অ্যাবসলিউটলি ট্রু, যে পুরা বিষয়টাই রোহিঙ্গাদের ফেরত পাঠানো বিষয়টা স্তীমিত হয়ে এখন অন্যান্য ইস্যুস প্রাধান্য পাচ্ছে। আমি মনে করি যে বারবার যে আরাকান আর্মি সিগন্যাল দিচ্ছে যে আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে আহ্বান করছি আমাদের সাথে কথা বলেন, কিন্তু তারা রোহিঙ্গা শব্দটাও ব্যবহার করবে না। তারা তাদেরকে যে সিটিজেনশিপ দেওয়ার প্রাক্তন অনেক আগে প্রমিস করেছিল সেটাও তারা এখন নাকচ করে দিচ্ছে। অনেকাংশে টাটমাডর মতো একটা রেসিস্ট পলিসি তারা কিন্তু এই রোহিঙ্গাদের ব্যাপারে অ্যাডপ্ট, তাদেরকে বলে বেঙ্গলি মুসলিমস, যেটা আগে তারা এই টার্ম ব্যবহার করতো না, অ্যাজ ইফ দে আর রিফিউজিজ। এই প্রেক্ষাপটে আমার ধারণা যে আরাকান আর্মিকে যদি রাজি করাতে হয় সেখানে চায়না কতটুকু হেল্প করতে পারবে। চায়না এখন টাটমাডো আর আরাকান আর্মির মধ্যে বেছে নিচ্ছে যে তার যে অ্যাক্সেস টু দ্য বে অফ বেঙ্গল রিসোর্সেসগুলো নিচ্ছে, সেখানে যেন আরাকান আর্মিকেও হাতে রাখা যায়। বাংলাদেশ সেখানে একেবারে আসেই না। এই মিয়ানমার নিয়ে আমেরিকার আসলে চিন্তাটা কি এই মুহূর্তে? কারণ অনেকে বলছে তারা বাংলাদেশে একটা বড় ধরনের অ্যাক্সেস পেয়েছে আমেরিকা, তাহলে তারা এখন মিয়ানমার নিয়ে কী ভাবছে? আমি মনে করি যে মিয়ানমারের প্রশ্নে তাদের
ডেমোক্রেসি তো আইডিয়াল, একটা ডেমোক্রেসি আসুক ভূমি, কিন্তু মিয়ানমারে ডিসেন্ট্রালাইজড ওয়েতে যদি মিয়ানমারের আলাদা আলাদা স্টেটগুলো এক্সিস্ট করে, যেখানে সেন্ট্রাল কন্ট্রোল একেবারেই কমে যাবে আর টাটমাডা উইল বিকাম লেস পাওয়ারফুল, সেখানে আমেরিকার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট হবে এই যে আরাকানের অ্যাক্সেস, চীনের অ্যাক্সেস, এখানে প্রো ইউএস ইনফ্লুয়েন্স থাকবে যাতে চায়নার অ্যাক্সেস টু দ্য বে অফ বেঙ্গল মিনিমাইজ করা যায়। আমেরিকার মেইন ওয়ারি হইল যে বে অফ বেঙ্গলে চায়না যেন ভারত মহাসাগরে ঢুকতে না পারে, কিন্তু চায়না ইজ অলরেডি দেয়ার। চাইনিজ সাবমেরিনস কিন্তু অলরেডি বে অফ বেঙ্গলে অপারেট করছে এবং বাংলাদেশে তারা 2টা সাবমেরিন বেস করছে যে ভবিষ্যতে বাংলাদেশকে আরও ব্যবহার করবে তারা। আমেরিকার একটা ইন্টারেস্ট হবে বাংলাদেশের প্রতি, নট সেন্ট মার্টিন, হবে আরও পশ্চিমে সোয়াচ অফ নো গ্রাউন্ড, যেটা আপনার প্রায় বিশাল হিমালয়ও চলে যাবে, এত বিরাট গড় যার 2000 স্কোয়ার কিলোমিটার, সেখানে আমেরিকানসদের এয়ারক্রাফট ক্যারিয়ার পর্যন্ত ভিড়তে পারবে, মানে বাংলাদেশ উপকূল থেকে 50 মাইল। এখানেই কিন্তু আমরা দেখি একটা বিষয়, রামপাল যে বিদ্যুৎ কেন্দ্র করছে ওটা কিন্তু ইন্ডিয়ান একটা মনিটরিং আউটপোস্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে, নেভাল আউটপোস্ট। তারা ওইখান থেকে বাই রিভার বাই সি সিটওয়ে পর্যন্ত ট্রুপস পাঠাবে, ওই জন্যই কালাদান রিভার প্রজেক্ট। এই জন্য আমাদের এই রামপাল ইয়েটা কিন্তু যত তাড়াতাড়ি উঠানো বন্ধ করা উচিত। দরকার হলে আমরা চায়নাকেও সেখানে আসবে, কারণ আমাদের ওইখানে মনিটরিং স্টেশন। আমেরিকান ইন্টেনশন, যেটা আপনার প্রশ্ন ছিল, হচ্ছে যে এখানে বাংলাদেশকে যদি ব্যবহার করা যায়, তারা সবচেয়ে বেশি যেটা চায় বাংলাদেশের বুটস অন দ্য গ্রাউন্ড, মানে বাংলাদেশের মিলিটারি যদি প্রয়োজন হয় ওই আরাকানে তারা ব্যবহার করবে, আসবে। এবং এইখানেই আমি দেখি আমাদের ফরেন সেক্রেটারি তৌহিদ, সে কিন্তু খুব ইন্ট্রোভার্ট। সে একদিন প্রেসের কাছে সে বলেই বসছে যে আমরা আমেরিকাকে বলবো যে তারা যদি ফেজ বাই ফেজ রোহিঙ্গাদের ফেরত নেয়। এটা আমার কাছে এত আত্মঘাতী মনে হয়েছে। দিস ইজ দ্য লাস্ট থিং। আমেরিকানরা কয়েক হাজার নিয়েছে, কিন্তু তার বেশি যদি আমরা আশা করি, এখন আমেরিকান ইলেকশন টাইমে অ্যাবসলিউটলি দ্য ইউএস ইজ অপোজ টু এনি সর্ট অফ ইমিগ্রেন্টস, নাম্বার 1। নাম্বার 2, আমরা রেফিউজি কনসেপ্টই অ্যাকসেপ্ট করিনি। আমরা অলওয়েজ, আমাদের পলিসি ছিল যে রোহিঙ্গারা ফেরত যাবে, এবং তাদেরকে যদি থার্ড কান্ট্রিতে পাঠানোর কথা বলা হয় তাহলে জীবনেও তারা আর এই দেশ ছাড়বে না। সুতরাং আমার ধারণা হচ্ছে যে আমার ফরেন অ্যাডভাইজার, হি মাস্ট টেক দ্য ওপিনিয়ন অফ আদার সোর্সেস। এখন পর্যন্ত ফরেন পলিসি, তারা যদি 2 বছর, 2.5 বছর, 3 বছর থাকে, তাহলে কি ফরেন পলিসি অ্যাডভাইজারের পার্সোনাল ভিউটাই কি ডমিনেট করবে? এটা একটা ভয়ের ব্যাপার আমার জন্য চিন্তা করতে গেলে। এবং আই হোপ দ্যাট দ্য ফরেন পলিসি অ্যাডভাইজার, তার যে সাইকি, এটা ইজ মোর ইন্ট্রোভার্ট, বুঝছেন? এই ঝামেলায় আমরা যাব না, এইসব আমরা চাই না, আমরা এগুলো মোকাবেলা তো করতে হবে। অথচ ইউ হ্যাভ টু, এখনকার সাথে আগেকার ফরেন পলিসির ডিফারেন্সটা হবে এই যে আমরা অ্যাক্টিভিস্ট হব, আমরা মিলিটারি আর্ম এটাকে দরকার হলে প্রেশার হিসাবে ব্যবহার করব। নাহলে আপনার মিলিটারি আর্ম দিয়ে কী লাভ? আমাদের যে সামরিক বাহিনীর অবস্থা হয়েছে, ওই যে ক্লজউইচ বলছে না, ইফ ইউ ডোন্ট ইউজ দ্য সোর্ড ইট গেটস রাস্টেড, হ্যাঁ, মোর্চা ধরে যায়। এবং আমাদের তাই হয়েছে, ইট হ্যাজ বিকাম এ কনজিউমার মিলিটারি কালচার, কর্পোরেট মিলিটারি কালচার। কর্পোরেট মিলিটারি কালচার থেকে বের করে আনতে হলে আমাদেরকে আমেরিকান ফর্মুলা গ্রহণ করতে হবে, এবং ফরেন পলিসি অ্যাডভাইজার মাস্ট চেঞ্জ হিজ অ্যাটিটিউড। এই ব্যাপারে আমার যে তার যে সঙ্গী, যে সিকিউরিটি অ্যাডভাইজার যিনি আসছেন, হি ইজ অলসো অফ দ্য সেম মেন্টাল মোল্ড, বুঝছেন? যতটুকু সম্ভব দূরে থাকো, এইসব ঝামেলায় যাওয়ার দরকার নাই। অথচ আমাদের দরকার রোহিঙ্গা প্রশ্নে আমেরিকার সাথে একটা অ্যাক্টিভিস্ট ফরেন পলিসি দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমেরিকার প্রতিনিধি দলের যে বৈঠকটা হয়েছে, সেখানে কিছু বিষয় এসছে। সেখানে কিন্তু কয়েকটা কথা বলেছেন যে ওনারা যে কাজটা মানে সাপোর্ট করবেন, সেটা হলো যে রিবিল্ড দ্য কান্ট্রি, আর সবচেয়ে একটা ক্যারি আউট ভাইটাল রিফর্মসের কথা বলেছে। আর সবচেয়ে যেটা বলেছে যে পাচার হয়ে যাওয়া যে সম্পদ ওনার ফেরত আনার ব্যাপারে সহযোগিতা চেয়েছে। এটা অনেকেরই আগ্রহ ছিল, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। ধন্যবাদ। আমি আসবো, একটা জিনিস একটু ছোট ক্ল্যারিফাই করি। খুব ইন্টারেস্টিং একটা জায়গায় ডক্টর শহীদুজ্জামান ঢুকেছেন, সেটা হলো মিয়ানমারে আমেরিকার ইন্টারেস্টটা কি। ম্যাপ ছাড়া জিও পলিটিক্স নিয়ে আলোচনা ইজ রিয়েলি ভেরি টাফ। যারা দেখেছেন তারা জানেন, না হয় একটু দেখে নেবেন। মালাক্কা স্ট্রেইটের কথাও ডক্টর জামান বলেছেন। মালাক্কা স্ট্রেইট হচ্ছে একটা ন্যারো স্ট্রিপ অফ সি, যেটা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া সুমাত্রার মাঝখান দিয়ে, এবং মাথায় আবার মালয়েশিয়ার মাথায় সিঙ্গাপুরও আছে।
এগুলোকে স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট বলে, মানে এটা এত ন্যারো সি, আপনি কোনো একটা যুদ্ধ যদি লাগে, চায়নার যত শিপ আছে, এবং শুধু চায়না না, ওই সাউথ চায়না সি হয়ে কোরিয়া, জাপান সব কিন্তু এদিকে গেলে আপনার কম পথ হয়, যা অন্যদিকে ঘুরে যাওয়া যাবে না, তা না, অনেক বেড়ে যায়। ঘুরে যায়। আমাদের মনে আছে না এই যে হৌথিরা যখন অ্যাটাক করা শুরু করলো, বাবাল মানদেব দিয়ে আসতো ঘুরে, রেড সি যখন প্রবলেম হলো, সুয়েজ ক্যানাল ইউজ করা, পুরো আফ্রিকা ঘুরে, আমাদের 10 দিন বেশি লেগেছে, খরচ বেড়েছে। সো এই চোক পয়েন্টটা থেকে বাঁচার জন্য চায়না কতগুলো অল্টারনেটিভ পথ খোঁজার চেষ্টা করেছে। মিয়ানমারের এখানে একটা ডিপ সি পোর্ট ওরা করেছিল, কিয়াকফিউ। এটা করে এখানে শুধু না, এখান থেকে সরাসরি পাইপলাইন, তাদের জ্বালানির পাইপলাইন তাদের চায়নার মেইনল্যান্ডে গেছে মিয়ানমার হয়ে। উদ্দেশ্য কি? ওটা যেতে আরও পরে, যদি ওখানে কোনো রকম সমস্যা হয় ও আগেই যাতে নিতে পারে। এরকম আরেকটা পথ আছে, সেটা হলো পাকিস্তানকে তারা একটা বিরাট অর্থনীতির উন্নয়নের স্বপ্ন দেখিয়ে সিপিইসি বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সিপেকো বলে, বানিয়েছে, যেটা পাকিস্তানের গোয়াদার পোর্ট দিয়ে সরাসরি ওদের শিনজিয়াংয়ে ঢুকে যায়। সো ওরা এই অল্টারনেটিভ পথগুলো খোলা, কারণ ওর ওই চোক পয়েন্টের টেনশনটা কিন্তু আছে। সো আমেরিকা যেটা চাইবে সেটা হচ্ছে এই যে রাখাইন বা আরাকান প্রভিন্স, এটা চায়নার খুব নিয়ন্ত্রণে যাতে না থাকে, সহজ অঙ্ক, সো দ্যাট ওর এই অল্টারনেটিভ একটা পথ বন্ধ হলো। একইভাবে ওইদিকে, সো এই ঘটনাগুলো সামনে ঘটবে, এটা ঘটা ভালো কি খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট, বাট ইট হ্যাপেন্স। পৃথিবীতে যখন একটা সুপার পাওয়ার টপে থাকে, আরেকটা সুপার পাওয়ার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, তাদের সংঘাত অনিবার্য। সেটা যুদ্ধ হবে কিনা ফুল ফ্লেজেড ডিফারেন্ট ডিসকাশন, কিন্তু সংঘাত হবে। কোনো মানে রুলিং পাওয়ার আরেকটা পাওয়ারকে উঠতে দেন, এটা রীতিমতো একাডেমিক কাজ আছে। গ্রাহাম অ্যালিসন বলে একজন প্রফেসর আছেন শিকাগো ইউনিভার্সিটি, থুসিডিডিডাস ট্র্যাপ বলে উনি বলছেন, সেই স্পার্টা আর এথেন্স, গ্রিসের সিটি স্টেটের মধ্যে স্পার্টা ছিল সবচেয়ে উন্নত, এথেন্স উন্নত হতে যাচ্ছিল, তখন উনি কিন্তু বলছেন যে এটার কারণেই এদের যুদ্ধ হবে, অ্যান্ড ইট হ্যাপেন্ড। পেলোপনেশিয়ান ওয়ার যেটা, সেটা আসলে এই কারণেই হয়েছে। সো এই সংঘাতগুলোর মধ্যে আমরা এই জায়গায় পড়ে গেছে। আমাদের এতদিনের ঝুঁকি কি ছিল? আমাদের এতদিনের ঝুঁকি ছিল জনগণের সরকার ছিল না, যে সরকার তার ক্ষমতায় থাকার জন্য ডিল করছে। আমরা এখন কি করছি? এই সরকারটাকেও ভোটে না হলে আমরা জনগণের সরকার মনে করি, এবং ভবিষ্যতেও আমাদের এই ব্যাপারগুলো মাথায় রেখে আসলে ডিল করতে হবে। এবার চিফ অ্যাডভাইজারের সাথে মিটিংটা নিয়ে একটু যদি বলি, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে ট্রেজারি ডিপার্টমেন্ট, আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট কিন্তু এই পাচার বা এইসব নিয়ে ডিল করে। আমাদের মনে থাকার কথা, র্যাবের যারা স্যাংশন পেয়েছিল তাদেরকে কিন্তু ট্রেজারি ডিপার্টমেন্টেরও স্যাংশন ছিল, তাদের সম্পদ। আর এটা শুধু আমেরিকা না, আমেরিকার সাথে একই রকমভাবে সিনক্রোনাইজ কতগুলো দেশ কাজ করে, কানাডা করে, ব্রিটেন করে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড করে, এরা করে। সো বিভিন্ন জায়গায় যে সম্পদ গেছে, আমরা আশা করতে পারি প্রসেস উইল বি আ বিট ফাস্টার। আমরা খুব ম্যাজিক আশা করা ঠিক হবে না, কিন্তু ওদের কিন্তু লিগ্যাল এবং জুডিশিয়াল সিস্টেম ইজ ভেরি স্ট্রং। আপনি চাইলেই কালকে ধরে পাঠিয়ে দিতে পারবেন না, কিন্তু দুটো কাজ হবে। একটা হলো তাদের দিক থেকে সেটা ফেরত পাঠানো, এবং পাচার হওয়ার প্রবণতা যাতে কমে সেটা হয়, এটা অসাধারণ ব্যাপার হবে। কিছু যদি আসে, অন্তত আমরা আমাদের সোসাইটিতে এই মেসেজ এই সরকার দিতে পারবে যে আমরা আগের যত অপরাধ আছে সেগুলোর পাল্টা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আরেকটা জিনিস যেটা তারা সংস্কারের কথাও বলেছেন, বাংলাদেশের যে একটা রিফর্ম প্রয়োজন বিভিন্ন সেক্টরে, তারা সেটার পাশে আছেন। আমার মনে হয় যে আমি এইভাবে বলে ফেলা ভালো, আমি গত ইলেকশনের আগেও যখন আমেরিকা স্টেপস নিচ্ছিলেন, তখন আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলেছি। আমাকে অনেকে, তখন তো প্রতিপক্ষের লোকজনও আসতেন, তারা বলতেন আমেরিকার সাহায্য মানে চান, আমেরিকা সাহায্য করলে আপনারা খুশি হন, সাম্রাজ্যবাদ ইত্যাদি ইত্যাদি। পৃথিবীতে আসলে কোনো চ্যারিটি নাই। আমি তখন সরাসরি বলতাম যে ভারতও আমাদেরকে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, কারণ পাকিস্তান ভেঙে দিতে চেয়েছে, আমাদের সাথে কোনো রকম কোনো চ্যারিটি করতে আসেনি। আমরা নিলাম কেন? কারণ ওর চাওয়া আর আমার চাওয়া মিলে গেছে, সিম্পলি এখন ব্যাপারটা তাই। সুতরাং আমেরিকা এখন বাংলাদেশের ক্ষেত্রে নানা ক্ষেত্রে তার যে সহযোগিতা করছে, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমেরিকার ইনফ্লুয়েন্সে যদি আমরা থাকি বা কিছু কাজ করতে থাকি, সেটা অন্তত এই সরকার, বাইডেন সরকার যা চাইছে, বাংলাদেশে যা চাইছে, সেগুলো আমাদের জনগণের পক্ষে আছে। ও গণতন্ত্রের কথা বলছে, ও মানবাধিকারের কথা বলছে, ও মত প্রকাশের কথা বলছে। র্যাবের স্যাংশনের আগে 2022 সালের ডিসেম্বরের আগে বিরোধী দলকে রাস্তায় এক ফোঁটা দাঁড়াতে পারছিল, কথা বলতে পারছিল? এক্সট্রা জুডিশিয়াল কিলিং ভোজবাজির মতো বন্ধ হয়ে যায়, জাদুর মতো। এর আগে 2700 হয়েছে এই সরকারের সময়। আমি এর আগে 2 বছর আমি হিসাব করেছি, সিনহা রাশেদের ক্ষেত্রে একটু কমেছে, আবার শুরু হয়েছিল। গড়ে দিনে একজনের বেশি মানুষকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হতো। সো সব তো হয়েছে, সো আমাদের আছে, এবং এখনও যদি সামনে এই প্রভাবগুলো থাকে, আমি রাদার মনে করি যতদিন জনগণের পক্ষে সেটা আছে, উই শুড ওয়েলকাম দ্যাট। স্যার, আপনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে রিলেশনশিপ কিছুটা ঝুঁকির মধ্যে রয়েছে, টানাপোড়েন চলছে।
বিশেষ করে একটি বিষয় খুব সামনে আসছে, সেটি হলো যে হাসিনাকে দিল্লিতে রেখে বা ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক কি স্বাভাবিক হবে? না, এটা সম্ভব না। কারণ ঢাকার সাথে এমনিতে হাসিনাকে যদি ফেরতও দেওয়া হয়, তাহলেও দিল্লির সাথে ঢাকার সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনাই আমি দেখি না। কেননা আমাদের এখন এই গভর্নমেন্টের যেসব প্রায়োরিটিসগুলো রয়েছে, সেগুলো কিন্তু দিল্লির স্বার্থর সাথে মিটে না। দিল্লি চায় যেসব অ্যাগ্রিমেন্টগুলো হয়েছে সেগুলো যেন আমরা কন্টিনিউ করি। আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো সব আনইকুয়াল। এমনকি রামপালের মতো চুক্তি, সেটাও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে আসা উচিত। এগুলো ইন্ডিয়ার জন্য মেনে নেওয়া খুব কঠিন হবে, কিন্তু এগুলো মানুষ চায়, পপুলার এক্সপেকটেশন। আগামীতে ইলেকশন যদি হয় কিংবা এই গভর্নমেন্ট যদি সামনে এগিয়ে নিতে চায়, তাহলে তাকে অনেক আনপ্লেজেন্ট কিংবা এসেনশিয়াল জাতীয় স্বার্থভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সাথে অন্যান্য দেশের সাথে আমাদের নিরাপত্তার ধারণাকে, আমি যতদূর জানি ইরান, টার্কি, পাকিস্তান, ইন্দোনেশিয়া, এইসব দেশের সাথে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে সামরিক অস্ত্র ক্রয় করার জন্য, এবং এগুলো সবই ভারত প্রশ্ন তুলছে। কাজেই আমার ধারণা যে আমরা আমাদের জাতীয় স্বার্থর দিকে নিয়ে সামনে এগিয়ে যাব। ভারত কতদূর পারবে তার নিজের স্বার্থ অ্যাডজাস্ট করতে, এটা তার মাথা ব্যথা, আমাদের না। ডক্টর জাহিদ, আমি একটু অন্য টাইপের কোশ্চেন করবো এই রিলেশনে, যেটা অনেক সময় আলোচনা আসে না। সেটা হলো, আপনারা নিশ্চয়ই জানেন অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের রিলেশনশিপের ক্ষেত্রে দিল্লি বারবার বাধা দিয়েছে। উদাহরণ দিয়ে আমরা বলতে পারবো, আপনি নিজেও জানেন। সেই সম্পর্কগুলো কি এখন ডেভেলপ করার সুযোগ তৈরি হয়েছে? হ্যাঁ, আমি মনে করি না। তবে মানে খুবই কনফিউজিং জায়গা কেন? আমি ভারতের রাষ্ট্র হিসেবে, সরকার হিসেবে তারা যেসব বিহেভ করছে, মানে ধরুন শেখ হাসিনার সময় আপনি অনেক লেভারেজ পেয়েছিলেন, অন্যায়ভাবে অনেক কিছু পেয়েছেন। এখন নতুন একটা বাস্তবতা আছে, আপনাকে তো রেজিলিয়েন্ট হতে হবে। আপনি নতুন বাস্তবতার সাথে নিজেকে খাপ খাওয়াতে তারা কিন্তু মানতেই পারছে না। দ্যাটস দ্য মেইন প্রবলেম। ইনফ্যাক্ট এটা করে ক্ষতি কি হচ্ছে জানেন? আরও বেশি খারাপের দিকে যাচ্ছে। একটা ছোট উদাহরণ দিই। শেখ হাসিনার পতন হলো, ভারতে গেলেন, ঠিক আছে, মানলাম আপনাদেরকে দীর্ঘদিন উনি সার্ভ করেছে স্লেভের মতো, আই রিপিট, আপনি রাখলেন। কিন্তু আপনি এই সরকারের যা হয়েছে, আমাদের এইরকম একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান হলো, এখানে এত মানুষকে হত্যা, আপনি এগুলো কন্ডেম করতে পারতেন, এদেরকে গ্রিট করতে পারতেন, এর সাথে কাজ করার কথা বলতে পারতেন, কিন্তু না, আপনি এরপর যে ন্যারেটিভ আনলেন, জয়শঙ্কর পার্লামেন্টে যে স্টেটমেন্ট দিয়েছে, ওটা আমার কাছে মনে হয়েছে শেখ হাসিনা লিখে দিয়েছে। এগুলো করতে করতে ক্রমাগত পরিস্থিতি কিন্তু আরো খারাপের দিকে যাচ্ছে। এই কারণেই রাইটলি যেন শাহাদুজ্জামান বলছেন যে ভারতকে আসলে অ্যাডজাস্ট করতে হবে। প্রবলেম তো আমাদের দিক থেকে না। আমি তো ওর সাথে স্লেভ থাকবো না, ফর গডস সেক, আমি ওর সাথে স্লেভ থাকবো না। এখন এটা না থাকা জড়িত করে তার যে মাইন্ডসেট, ভারতে কিন্তু একটা কলোনিয়াল মাইন্ডসেট আছে। ভারতের সাবকন্টিনেন্টে তার প্রবলেম কি হচ্ছে? সে মনে করে সবাই তার কলোনি বানিয়ে রাখবে। সে এই জায়গা থেকে সে যতদিন পর্যন্ত বেরিয়ে আসবে না, তার একটা রিজিওনাল সুপার পাওয়ার হওয়াও সিরিয়াসলি টাফ হবে। তো এখন আমরা আমাদের জায়গা থেকে, যেমন আমি একটা উদাহরণই দিতে পারি, বাংলাদেশ মতো এই সরকার আসার পর 40,000 আর্টিলারি শেল কিনেছে পাকিস্তানের কাছ থেকে। ভারতের মিডিয়াতে দেখলাম এটা নিয়ে তীব্র তোলপাড় হয়ে গেছে। বাংলাদেশ চায়না থেকে সাবমেরিন কিনতে পারলে ওরা বাংলাদেশকে অ্যাটাক করে ফেলবে, ওরা পরে মিয়ানমারকে সাবমেরিন দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তার মানে আমরা বুঝতে পারছি ওই কলোনিয়াল মাইন্ডসেট, একটা ভ্যাসাল স্টেট, তুমি আমার বাইরে কিছু করতে পারবে না। আমরা আসলে এখন আমাদের যাবতীয় যত সোর্সিং যা হয়েছে এবং যা সংকট, আমাদের সিকিউরিটি হোক, বিজনেস হোক, করিডোর আমাদের সিকিউরিটির প্রশ্ন। আপনি চিকেন নেক বাইপাস করার জন্য করিডোর যখন দেন, আপনি কিন্তু চায়নার সাথে প্রকাশ্যে শত্রু হয়ে যান। ডোন্ট ডু দিস। আমার কোস্টে ওদের রেডার আছে না, আমাদের এগুলো নিয়ে কথা বলতে হবে, যেটা আমার সিকিউরিটিকে প্রশ্নের মধ্যে ফেলে, এবং ভারতকে অ্যাডজাস্ট করতে হবে। আমি মনে করি এই সরকার এবং পরবর্তী সরকার, এই সরকার একটা বেঞ্চমার্ক মোটামুটি ঠিক করছে। পরবর্তী সরকার যেগুলো যদি কন্টিনিউ করে একই বেঞ্চমার্ক, ওরা আরেকজন শেখ হাসিনা পাবে আমার মনে হয় না। ধীরে ধীরে তাদের দেশেও কিন্তু, এটা একটা আসার জায়গা, তাদের দেশেও কিন্তু আলাপ শুরু হয়েছে। আমি দেখেছি মেইন স্ট্রিম, ওই বিজেপির দু একটা গদি মিডিয়া ছাড়া মেইন স্ট্রিম অনেক মিডিয়া কিন্তু এই আলাপগুলো করছে। জনগণের সাথে সম্পর্ক তৈরি হয়, রাষ্ট্রের সাথে করো, আগে ক্ষতি করেছো, খারাপ করেছো। রিসেন্টলি রাহুল গান্ধীর বক্তব্যে আমি হতাশ হয়েছি আমেরিকায়, কিন্তু শশী থারুরের বক্তব্য আবার, উনি একজন সিগনিফিক্যান্ট লিডার, তার মানে কংগ্রেসেও গুরুত্বপূর্ণ লিডার মনে করে রিঅ্যালাইনমেন্ট লাগবে। সো আমি আশা করি আমরা যদি থাকি এবং জনগণ যদি সরকারের সাথে থাকে, ভারতকে রিঅ্যালাইনমেন্ট টু সাম এক্সটেন্ট করতেই হবে। ডক্টর জাহিদুর রহমান এবং প্রফেসর শাহিদুজ্জামান, আপনার দুজনকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা এই দুজনের আলোচনায়